বিয়ের আসরে বরের স্থানে নিজের চাচাতো ভাই আবরাজকে দেখে চরম পর্যায়ের অবাক হয়ে গেল নিঝুম। হতবাক হয়ে তাকিয়ে রইল শেরওয়ানি পরিহিত আবরাজের দিকে। আবরাজও ঠিক একইভাবে অবাক চোখে তাকালো নিঝুমের দিকে। নিঝুমকে ভালোভাবে পরখ করে যখন তাকে বধূ বেশে দেখল, তখন আবরাজ চরম পর্যায়ের রেগে গেল। নিজের মাথা থেকে বিয়ের পাগড়িটা খুলে দূরে ছিটকে ফেলে বলে, অসম্ভব, আমি কিছুতেই এই বিয়েটা করতে পারবো না। চাচা, তুমি তো বলেছিলে অনেক ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো, তাহলে এসবের মানে কি? আবরাজের মুখে এহেন কথা শুনে নিঝুম কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল এক কোনায়। বোঝার চেষ্টা করলো পরিস্থিতির জটিলতা। একবার নিজের মা আসমানি বেগমের দিকে তাকাতেই দেখতে পেল তার মায়ের চোখে ফুটে ওঠা অসহায়ত্ব। অন্যদিকে নিঝুমের বাবা নাজমুল খান এগিয়ে এসে আবরাজের উদ্দেশ্যে বললেন, তুমি এখন এভাবে কথা বলতে পারো না আবরাজ, এই বিয়েটা তোমায় করতেই হবে। ভুলে যেও না তুমি আজ যেখানে পৌঁছতে পেরেছো তার পেছনে আমার অবদান কতটা। আবরাজ রেগে বলে, তার প্রতিদানে কি আমার এখন তোমার এই গাইয়া আনস্মার্ট আলকালচার মেয়েকে বিয়ে করতে হবে চাচা? আমি তো নিজের যোগ্য একটা মেয়ে খুঁজছিলাম, আর তুমিও তো আমাকে অন্য একটা মেয়ের ছবি দেখিয়েছিলে। তাহলে বিয়ের আসরে তোমার মেয়ে কেন? শুধু তোমার উপর ভরসা করে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কারণ ভেবেছিলাম তুমি আমার ভালোটাই চাইবে। কিন্তু এটা কি ধরনের জোচ্চুরি? ভদ্রভাবে কথা বলো আবরাজ, আমাকে তুমি এভাবে বলতে পারো না। আবরাজ গর্জে উঠে বলে, এর থেকে ভদ্রভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় চাচ্ছু। এত চিৎকার চেঁচামেচিতে নিঝুম এক কোণে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে কেউ খেয়ালই করছে না। নিঝুম আলতো পায়ে হেঁটে একটু দূরে সরে আসলো। ভাবতে লাগলো, সে কি এতটাই অযোগ্য যে কারণে আবরাজ তাকে এভাবে অপমান করছেন? নিঝুম তাদের গ্রামের একটি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। পড়াশোনায় সে যথেষ্ট ভালো। এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তিও পেয়েছিল। সিলেট শহরের অনেক ভালো কলেজে পড়ার সুযোগও পেয়েছিল। কিন্তু নাজমুল খান নিঝুমকে শহরে পাঠাতে চাননি, তাই গ্রামেই পড়াশোনা করতে হচ্ছে। অপরদিকে নিঝুমের চাচাতো ভাই আবরাজ খান, সে যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়। এরপর তার বাবা মানে নিঝুমের বড় আব্বু দ্বিতীয় বিয়ে করে তার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আবরাজের দায়িত্ব নেন নিঝুমের বাবা। তবে নিঝুমের বাবাও খুব বেশি সচ্ছল ছিলেন না। এমতো অবস্থাতেই তিনি কয়েক বছর আবরাজকে সামলান। এরপর একদিন আবরাজের মামা, যিনি লন্ডন প্রবাসী, তিনি দেশে আসেন এবং আবরাজ ভাইয়াকে নিজের সাথে লন্ডনে নিয়ে যাবার ইচ্ছে পোষণ করেন, কারণ তার কোনো ছেলে মেয়ে ছিল না। নাজমুল খান সে সময় অমত করেনি। অতপর আবরাজ খানকে তার মামা লন্ডনে নিয়ে যায়। এই ঘটনা তখনকার, যখন নিঝুমের জন্মও হয়নি। আবরাজকে নিঝুম এতগুলো দিন চিনতও না। এই তো এক সপ্তাহ আগেই আবরাজ লন্ডন থেকে সিলেটে ফিরে এসেছে। সেই দিনই নিঝুম ওকে প্রথম দেখে, তবে কথা বলার সৌভাগ্য হয়নি। নিঝুমের সাথে আবরাজের বয়সের তফাৎ না হলেও 7-8 বছরের হবে, তাই আবরাজের সাথে খুব একটা ভাবও জমেনি নিঝুমের। তার উপর লন্ডন থেকে ফেরত আসায় তার মধ্যে বেশ অহংকারী একটা ভাব দেখা যায়। এখানকার কারোর সাথে মিশতে যে সে খুব একটা আগ্রহী নয়, সেটাও তার আচরণে স্পষ্ট। এসেছে থেকে এখানকার একটা বড় 7 স্টার হোটেলে থাকছে সে। প্রথম দিনই শুধু নিঝুমের বাবার সাথে দেখা করে গেছে। ছোটবেলায় নাজমুল খান আবরাজের খেয়াল রেখেছিল বিধায় তার প্রতি একটা টান আছে। সেই টানেই মূলত এসেছিল। জানিয়েছিল সে দেশে এসেছে বিয়ে করার জন্য, কারণ বিদেশের সংস্কৃতিতে বড় হওয়া উচ্ছৃঙ্খল মেয়ে তার পছন্দ না। সে এই দেশের কোনো শিক্ষিত মার্জিত বনেদি বাড়ির মেয়েকে বিয়ে করতে চায়, যে তার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। চাচার উপর ভরসা থাকায় নাজমুল খানকেই বলেছিলেন এমন একটা মেয়ে খুঁজে বের করতে। নাজমুল খানও তাকে কথা দিয়েছিল তার পছন্দ মতো মেয়ে খুঁজে দেওয়ার। নিঝুমের পাশের ঘরে বসে তারা এসব কথাবার্তা বলায় এসব নিঝুমেরও কানে এসেছিল। নিঝুম অতীতের এসব ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের চোখের জল মুছে ফেলল আর ভাবতে লাগলো, আজ দুপুরে হঠাৎ করেই যখন তার বাবা এসে তাকে বলল তার বিয়ে ঠিক করেছে, তখন নিঝুম কতটা অসহায় বোধ করছিল। নিঝুম তো এখন কিছুতেই বিয়ে করতে চায় না।
সে চায় পড়াশোনা করতে, কিন্তু নিজের বাবাকে এ বিষয়ে জানাতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি নিঝুমকে আর সামনে পড়াতে ইচ্ছুক নন। এমনকি নিঝুম যদি বিয়ে না করে তাহলে তিনি নিঝুমকে বাড়ি থেকেও বের করে দেবেন। অসহায় নিঝুম, যে ছোট থেকে নিজের বাবার নিষ্ঠুর রূপ দেখে বড় হয়েছে, তার পক্ষে আর প্রতিবাদ করা সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু বিয়ের আসরে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত সে জানতো না তার বরকে। শুধুমাত্র নিজের বাবার কথাতেই বধূ বেশে বিয়ের আসরে চলে এসেছিল। আর তারপর এত কিছু হয়ে গেল, বিনা দোষে তাকে এত কিছু শুনতে হলো। এত কিছুর মাঝে হঠাৎ করেই সেখানে উপস্থিত নিঝুমের বড় আব্বু মানে আবরাজের বাবা আলমগীর খান বলে উঠলেন, অনেক হয়েছে নাজমুল, আর না। তুই আমার ছেলের উপর কোনো ধরনের জোর জবরদস্তি করতে পারিস না। নাজমুল খান নিজেকে সামলাতে না পেরে রেগে বলে উঠলেন, এখনো তোমার ছেলে হয়ে গেল, অথচ একসময় ওর দায়িত্ব নিতে অস্বীকার করেছিলে। আমি ওকে পেলে বড় করেছি অনেক দিন, তাই তোমার থেকে ওর উপর আমার অধিকার বেশি। আলমগীর খান আমতা আমতা করে বলেন, এই অধিকারের জন্যেই তো এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু তুই যেভাবে এটার সদ্ব্যবহার করছিস সেটা তো ঠিক না। এভাবে তুই আবরাজের উপর জোর জবরদস্তি করে নিজের অযোগ্য মেয়ের দায়িত্ব তার কাঁধে তুলে দিতে পারিস না। এই সমস্ত কথা তীরের মতো বিঁধছিল নিঝুমের বুকে। অনেকক্ষণ চুপ থাকার পর আসমানি বেগম এগিয়ে এসে বলেন, ব্যাস অনেক হয়েছে, এবার অন্তত চুপ থাকুন আপনারা সবাই। আমার মেয়ে এতটা ফেলনা নয়। নিঝুমের আব্বু, তুমি দয়া করে নিজের লোভের বলি আমাদের ছোট্ট মেয়েটাকে বানিও না, আল্লাহর দোহাই লাগে। আমি তো আগেও তোমাকে বলেছি এভাবে নিজের স্বার্থের জন্য আমাদের মেয়েটার জীবন নিয়ে খেলো না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না, উল্টে আমাকেই হুমকি ধমকি দিয়ে চুপ থাকতে বললে। নাজমুল খান নিজের স্ত্রীর কোনো কথা যেন গায়েই মাখলেন না, বরং চেঁচিয়ে উঠে বললেন, তোকে বলেছি না এসব ব্যাপারে কথা না বলতে, তাহলে এত ফটর ফটর কেন করছিস? মেয়ে মানুষের এত বাহাদুরি আমার পছন্দ না। তুই যা এখান থেকে, আমি নিঝুমের বাবা, আমি যা বলবো ওকে তাই করা লাগবে। তুই যদি বেশি ফটর ফটর করিস তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তারপর রাস্তায় নেমে ভিক্ষে করে খাস। বলেই তিনি নিঝুমের দিকে তাকালেন, ইশারায় তাকে কাছে আসতে বললেন। নিঝুমও বাধ্য মেয়ের মতো এগিয়ে এলো। নাজমুল খান নিঝুমের কানে ফিসফিস করে বললেন, তুই তোর মায়ের মতো আমার মুখে মুখে তর্ক করতে আসিস না। আজ যদি এই বিয়েটা না হয় তাহলে সবার আগে আমি তোর মাকে তালাক দেব, তারপর তোদের মা মেয়ে দুটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমার বাড়ি থেকে। তোদের দিয়ে তো জীবনে কোনো উন্নতি করতে পারলাম না, এবার যখন নিজের জীবনের উন্নতির চাবি খুঁজে পেয়েছি সেটা বন্ধ করিস না একদম। নিজের বাবার থেকে এহেন হুমকি পেয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল নিঝুম। এই লোকটা তার জন্মদাতা পিতা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। লোভ কি মানুষকে এতটা নিচে নামায়? কিন্তু নিঝুম যে বড্ড বেশি অসহায়। নিঝুমের মা আসমানি বেগম একজন এতিম মেয়ে, বড় হয়েছে নিজের চাচা চাচির সংসারে অনেক অনাদরে। তারা তো আসমানির বিয়ে দিয়েছেন থেকে কোনো খোঁজ খবরও নেননি। তাই এখন যদি নিঝুম এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে যে তাদের তিন কুলে আর কোথাও ঠাঁই হবে না। নাজমুল খান নিঝুমকে হুমকি দিয়ে আবরাজের সামনে গিয়ে বলেন, তোমাকে এই বিয়েটা করতেই হবে। তুমি সেদিন আমায় বলেছিলে না আমার ঋণ শোধ করতে চাও, তো এখন সেই সুযোগ দিচ্ছি তোমায়, এই বিয়েটা করে আমার ঋণ শোধ করো। আবরাজ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকালো নিঝুমের দিকে। সে একদম চুপ ছিল। নাজমুল খান আবারও বললেন, আশা করি তুমি নেমোখারামি করবে না। যদি এমনটা করো তাহলে আমি মনে করব তোমার ব্যক্তিত্ব বলে কিচ্ছু নেই। লন্ডনে গিয়ে টাকা তো কামিয়েছো, কিন্তু ভালো কিছু শেখোনি। আমার জন্যে যে বেঁচে আছো সেই অবদানকে অস্বীকার করছো। আবরাজ বেশ ক্রোধ নিয়ে বলল, বেশ, যদি এভাবে তোমার ঋণ শোধ করতে হয় তো ঠিক আছে। বলেই সে সামনে এগিয়ে গেল। নিঝুমের একদম মুখোমুখি এসে তার হাতটা শক্ত করে ধরে টানতে টানতে বিয়ের আসরের দিকে নিয়ে যেতে লাগলো। নিঝুমের চোখ থেকে টুপটাপ জল পড়ছে। আসমানি বেগমও মুখে আঁচল গুজে কাঁদছেন। আবরাজ কাজীর সামনে এসে নিঝুমের হাতটা ছেড়ে দিয়ে বলে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। কাজী তাই করে। নিঝুম অনবরত কেঁদে চলেছে। কাজী আবরাজকে কবুল বলতে বলার সাথে সাথেই সে কবুল বলে দিল, কিন্তু নিঝুম সহসা কবুল বলল না, পাথরের মতো জমে রইল। ক্রমেই আবরাজ ধৈর্য হারিয়ে ফেলল। নিঝুমের হাত শক্ত করে ধরে বলল,
এই মেয়ে, নাটক বন্ধ করে তাড়াতাড়ি কবুল বলো। এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? আমি ঠিকই বুঝতে পারছি তোমাদের পুরো পরিবারটাই ফ্রড। খুব শখ না আমার বউ হওয়ার? এবার তোমার সেই স্বাদ আমি মেটাবো। তোমাদের লোভী বাপ মেয়ের উচিত শিক্ষা দিব। নাজমুল খানও রক্তিম চোখে নিঝুমের দিকে তাকিয়ে নিঝুমকে যেন চোখ দিয়েই হুমকি দিচ্ছেন। নিঝুম একবার নিজের মায়ের দিকে তাকালো। নিজেকে নিয়ে তার কোনো চিন্তা নেই, কিন্তু সে চায় না তার জন্যে তার মায়ের সংসারটা ভাঙুক। তার জন্য যদি নিজের কপাল পোড়াতে হয় তো তাই সই। এমন ভাবনা থেকেই নিঝুম চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলল, কবুল, কবুল, কবুল। কবুল বলেই টুকরে কেঁদে উঠল, যেন এখান থেকেই তার নরকীয় জীবনের সূচনা হলো। নিঝুমের সাথে বিয়ে সম্পন্ন হবার পরপরই আবরাজ তার হাত ধরে হির হির করে টানতে টানতে তাকে গাড়িতে ওঠায়। নিঝুমকে সে কিছু বলার সুযোগ না দিয়েই জোরে গাড়ি চালাতে শুরু করে। সকাল থেকে নানান ঘটনায় বিরক্ত নিঝুম এত ঝক্কি আর সামলাতে পারছিল না। কাতর স্বরে বলে ওঠে, দয়া করে গাড়িটা আস্তে চালান ভাইয়া। আবরাজ নিঝুমের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, একদম চুপ থাকো। আমার জীবনটা নষ্ট করে এখন আবার আমার মুখের উপর কথা বলছো? আপনি ভুল ভাবছেন। নিঝুম নিজের পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই আবরাজ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নিঝুমকে টানতে টানতে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলল, কি ভেবেছো তুমি? আমাকে বিয়ে করে সাম্রাজ্ঞীর মতো জীবনযাপন করবে? তোমার সেই ইচ্ছে পূরণ হচ্ছে না। তোমার মতো মেয়ের কোনো যোগ্যতা নেই আমার বউ হওয়ার। এই বিয়েটা তো আমি করতামই না। কেবল তোমার বাবার করা ঋণ পরিশোধের জন্য আমায় এই বিয়েটা করতে হয়েছে। তবে আমি আর এক মুহূর্ত তোমায় বরদাস্ত করব না। আর তুমি যদি ভেবে থাকো আমার সাথে লন্ডনে গিয়ে আয়েশে জীবনযাপন করবে, তাহলে ভুল ভাবছো। আমি আজ এখনই লন্ডনে ফিরে যাব, তবে তোমার জায়গা হবে না আমার জীবনে। আমি আজ এই মুহূর্তে তোমায় ত্যাগ করলাম এবং এখান থেকেই আমাদের জীবন আলাদা। বলেই আবরাজ খান আর এক মুহূর্ত অপেক্ষা করল না, তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ল। একবারও পিছন ফিরে তাকালো না নিঝুমের দিকে। সে নিজের মতো গাড়ি চালাতে শুরু করে দিল। পেছনে ফেলে রেখে গেল অশ্রুসিক্ত নিঝুমকে। আর নিঝুম অশ্রুসিক্ত নয়নে মাঝ রাস্তায় দাঁড়িয়ে নিজের জীবনের হিসেব মেলাতে ব্যস্ত হয়ে গেল। আজ কোন অপরাধে তাকে এই দিন দেখতে হলো সে ভেবে পেল না। এরই মধ্যে আকাশ বেয়ে নামলো অতিবৃষ্টি। বৃষ্টির গতি বাড়ল ধীর গতিতে। বৃষ্টির জল যেন আড়াল করলো নিঝুমের চোখের জলকে। কিন্তু তার মনে আজ সে ক্ষত সৃষ্টি হলো তা কি কখনো সেরে উঠবে? এই প্রশ্নের উত্তর জানে না নিঝুম। তার মনে এক উথাল পাথাল ঝড় বয়ে যেতে লাগলো। জীবন তাকে আজ যেন অনিশ্চয়তার এক মহাসমুদ্রে এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে নিস্তারণের পথ তার জন্য বের করা কঠিন। নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে নিঝুম। নাজমুল খান রাগান্বিত দৃষ্টিতে নিঝুমের দিকে তাকিয়ে। আসমানি বেগম অসহায় দৃষ্টিতে একবার নিজের মেয়ে তো একবার নিজের স্বামীকে পরখ করে চলেছেন। নাজমুল খান ক্রোধিত স্বরে বলে উঠলেন, আবরাজ তোকে একা ফেলে রেখে চলে গেল, আর তুইও সুরসুর করে বাড়িতে ফিরে এলি? কেন, মাথায় কি কোনো খিলু নেই? আবরাজের সাথে বিয়ে হয়েছে তোর, তুই লিগালি ওর বউ। সেই অধিকারের জোরে তুই ওর সাথে যেতে পারলি না? নিঝুম শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে। উনি আজ স্পষ্ট করে দিয়েছেন যে এই বিয়েটার কোনো মূল্য নেই ওনার কাছে। উনি আমার সাথে সংসার করতে চান না, আর সেজন্যেই তো আমায় ফেলে এভাবে লন্ডনে চলে গেলেন। তাহলে আমি আর কোন অধিকারে ওনার জীবনে চড়াতে চাইবো? আমার কি এখানে জোর করা সাজে আব্বু? নাজমুল খান নিঝুমের গলা চেপে ধরে বলেন, খুব বড় বড় কথা ফুটেছে মুখে, তাই না? দাঁড়া, তোর বড় বড় কথা আমি বের করছি। কত বড় স্বপ্ন দেখেছিলাম আমি যে আবরাজের সাথে তোর বিয়ে দিয়ে তারপর তোকে লন্ডনে পাঠিয়ে একসময় নিজেও লন্ডনে গিয়ে সেটেল হতে পারবো। কিন্তু তুই আমার সব স্বপ্ন নিমেষেই শেষ করে দিলি। তোকে এতদিন পুষিয়ে আমার কি লাভ হলো? আবরাজের কাছে তুই ঠাঁই পাসনি, তাই না? তাহলে আমার কাছেও তোকে ঠাঁই পেতে হবে না। রাস্তায় রাস্তায় পৌঁছে মর তুই। বলেই নাজমুল খান নিঝুমকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেন এবং তার মুখের উপর দরজা লাগিয়ে দেয়।
আসমানি বেগম কাঁদতে কাঁদতে বলেন, এটা তুমি কি করলে? আমার মেয়েটা আমার নিঝুমকে এভাবে বাড়ি থেকে বের করে দিলেও ও এখন কোথায় যাবে? নাজমুল খান ক্রোধের বশে এবার আসমানি বেগমের চুলের মুঠি ধরে বলেন, খুব মায়া হচ্ছে না তোর মেয়ের জন্যে? তাহলে তুইও বের হ এই বাড়ি থেকে। মা মেয়ে ভাগাড়ে গিয়ে মর, তবুও আর এই মুখও হোস না। বলেই তিনি আসমানি বেগমকেও বাড়ি থেকে বের করে দেন। অতপর কিছুটা ঠান্ডা হওয়ার পর কাউকে একটা ফোন করে বলেন, সব পথের কাঁটাকে দূর করা শেষ, এবার আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে পারবো। আবরাজ লন্ডনে ফিরে আসার পর নিজের রাগী মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য একটিবারে চলে আসে। সেখানে উপস্থিত ছিল তার প্রিয় বন্ধু ম্যাক্স, যে একজন ব্রিটিশ নাগরিক। ম্যাক্স আবরাজকে এতটা রেগে থাকতে দেখে জিজ্ঞেস করে, তোমাকে এত রাগান্বিত লাগছে কেন বন্ধু? তুমি তো নিজের দেশে গিয়েছিলে বিয়ে করতে, আমায় তো তোমার হবু বউয়ের ছবিও দেখিয়েছিলে, সকল ফ্রেন্ডদের বলেছিলে নতুন বউ নিয়ে লন্ডনে আসার পর বড় করে রিসেপশন করবে। তাহলে তুমি এভাবে একা ফিরলে কেন? তোমার বউ কোথায়? আবরাজ রাগী সুরে বলে, বউ মাই ফুট, আমার সাথে চরম লেভেলের প্রতারণা হয়েছে। ম্যাক্স অবাক স্বরে জানতে চায়, মানে? আবরার ম্যাক্সকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে ম্যাক্স হতবাক হয়ে যায়। বলে, তোমার আক্কেল কিভাবে এমনটা করতে পারলো? এভাবে দুটো জীবন নষ্ট করে দিল? দুটো না, বল একটা। আমার জীবন উনি পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমার সেটা মনে হয় না বন্ধু। যদিও আমি একজন ব্রিটিশ নাগরিক, তবে আমি তোমাদের দেশের কালচার সম্পর্কে কিছুটা জানি। আমাদের এখানে মেয়েরা যেমন স্বাধীন ও মর্যাদা পায়, তোমাদের দেশে তো তেমন নয়। তুমি যেভাবে বিয়ের পর একটা মেয়েকে ত্যাগ করে চলে এসেছো, আমার মনে হয় তোমার দেশের সামাজিক বাস্তবতায় মেয়েটার জীবনে অনেক বড় অভিশাপ নেমে আসবে। তাতে আমার কিচ্ছু চাই আসে না। ওই মেয়েও একটা প্রতারক। তুমি এটা এত নিশ্চয়তার সাথে কিভাবে বলছো? এমনও তো হতে পারে যে ওই মেয়ে পরিস্থিতির শিকার। আমি এখন এসব কিছু ভাবতে চাই না। শি ইজ নট ইম্পর্টেন্ট ফর মি। শি গো টু হেল, আই ডোন্ট কেয়ার। ম্যাক্স একটা দীর্ঘশ্বাস ফেলে। এদিকে আবরাজ একের পর এক বিয়ারের বোতলে চুমুক দিতে ব্যস্ত হয়ে পড়ে। নিঝুম ও আসমানি বেগম সেদিন সারাটা রাত রাস্তায় পার করলো। পরদিন সকাল হতেই তাদের প্রতিবেশী কিছু লোক তাদের এই অবস্থায় রাস্তায় বসে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তাদের কাছে জানতে চায় ঘটনা কি। নিঝুম তাদের সব ঘটনা খুলে বললে সবাই মিলে নিঝুমদের বাড়ির সামনে উপস্থিত হয়। তারা সবাই মিলে বলে, এসব অন্যায় তো মেনে নেওয়া যায় না। নাজমুল খান কিভাবে এভাবে নিজের বউ আর মেয়ের সাথে এমন অমানবিক করতে পারে? এর একটা বিহিত চাই। বলেই তারা দরজা ধাক্কাতে থাকেন। কিছুক্ষণ পর বেশ সুন্দরী দেখতে একজন মধ্যবয়স্ক মহিলা এসেই দরজা খুলে দিতেই সবাই হতবাক হয়ে যায়। একজন বলে ওঠেন, কে আপনি? এমন সময় নাজমুল খান বেরিয়ে এসে বলেন, ও হলো শান্তি, আমার বিয়ে করা বউ। কাল রাতেই আমরা বিয়ে করেছি। নাজমুল খানের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। আসমানি বেগম এত বড় ধাক্কাটা মেনে নিতে পারেন না, সাথে সাথেই জ্ঞান হারিয়ে পড়ে যান। নিঝুম আগলে ধরে তার মা আসমানি বেগমকে অশ্রুসিক্ত নয়নে নিজের জন্মদাতা পিতার দিকে তাকায়, আর তাকায় তার পাশে দাঁড়ানো নববধূ সাজের মহিলাটির দিকে। নিঝুম কিছু হিসেব মেলানোর চেষ্টা করে, দুয়ে দুয়ে চার মিলিয়েও ফেলে। এবার আর চুপ না থেকে ভারী কণ্ঠে বলে, এটাই তাহলে তোমার পরিকল্পনা ছিল আব্বু? আমাকে আর আম্মুকে বাড়ি থেকে বের করে এই মহিলাকে বিয়ে করার? নিঝুমের কথায় কোনো পাত্তা না দিয়ে তার বাবা নাজমুল খান বলে ওঠেন, তোকে সেটার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। দূর হ চোখের সামনে থেকে। কালকে না তোদের মা মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? তাহলে আজ কোন লজ্জায় এসেছিস সেখানে তোরা? তাদের এলাকার একজন মুরব্বী লোক বলে ওঠে, এই কাজটা তুমি একদম ঠিক করনি নাজমুল। এভাবে একটা বাইরের মেয়ের জন্য নিজের বউ মেয়েকে বাড়ি থেকে বের করে দিলে। আল্লাহর গজব পড়বে তোমার উপর। আরে রাখুন আপনার গজব। আর আপনাদের কি কোনো কাজ কারবার নেই? সকাল সকাল এখানে কি সার্কাস দেখতে এসেছেন নাকি? জানতো এখান থেকে। একজন মহিলা বলে ওঠে, এই অন্যায় তো মেনে নেওয়া যায় না। আমরা এটা মানব না। এভাবে নিজের বউ বাচ্চার উপর তুমি এত বড় অন্যায় করতে পারো না। দেশে কি আইন কানুন বলে কিচ্ছু নেই? এসব আইনের ভয় আমায় দেখাতে আসবেন না। আমার বউ শান্তি হাইকোর্টের একজন উকিল। আইনের মারপ্যাচ আমার ভালোই জানা আছে। নিঝুম বলিষ্ঠ কণ্ঠে বলে,
তোমার দ্বিতীয় স্ত্রী যদি উকিল হয় তাহলে অবশ্যই তার এটা জানার কথা যে বাংলাদেশের প্রচলিত আইনে দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু তুমি তো মায়ের কাছ থেকে অনুমতিপত্র নাওনি। এখন যদি এটাকে কেস করা হয় তখন কি করবা? নাজমুল খান গর্জে উঠে বলেন, তোর তো সাহস মন্দ নয়, তুই আমায় আইন শেখাচ্ছিস? তোকে তো আমি। বলে যেই না আগাতে যাবে ঠিক সেই সময় নাজমুলের দ্বিতীয় স্ত্রী শান্তি বলে ওঠে, এত হাইপার হইও না, আমি ম্যানেজ করছি ব্যাপারটা। বলেই সে বাড়ির ভেতরে যায়। কিছু সময় পর হাতে একটা কাগজ নিয়ে ফিরে আসে। ততক্ষণে আসমানি বেগমের চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে। শান্তি এসেই সবার সামনে একটা পেপারস দেখিয়ে বলে, এই দেখুন, এটা হলো আমার বর্তমান স্বামী নাজমুল খানের সাথে তার প্রথম স্ত্রী আসমানি বেগমের তালাকনামা। এখানে স্পষ্ট করেই লেখা আছে তারা স্বেচ্ছায় একে অপরকে তালাক দিতে চায়। আর এই তালাক ইতিমধ্যে কার্যকর হয়েও গেছে। তাই আশা করি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যেহেতু ওদের মধ্যে তালাক হয়ে গেছে তাই আমাদের বিয়ে করতে আর কোনো আইনি জটিলতা নেই। আসমানি বেগম বলে ওঠেন, এসব কি বলছেন কি আপনি? আমি তো। হঠাৎ কিছু একটা মনে করে আসমানি বেগম বলেন, নিঝুমের বাবা, তুমি তো এটাই আমায় নিঝুমের বিয়ের জন্য ব্যাংক থেকে লোন নেওয়ার পেপার বলে সাইন করিয়েছিলে। তাহলে এসব কিছুর কি মানে? তুমি কিভাবে পারলে আমায় এভাবে ঠকাতে? নাজমুল খান বিরক্তির সাথে বলেন, এই তোরা মা মেয়ে আপদ দুটি বিদেই হতো। তোদের এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। জীবনে তো তোরা আমার কোনো কাজেই আসলি না। এখন যখন আমি নিজের জীবনটা নতুন করে শুরু করেছি তখন আর সেই জীবনে বাধা হতে আসিস না। গ্রামের একজন মুরব্বী বলে ওঠেন, কিন্তু ওরা এখন কোথায় যাবে? বউয়ের সাথে না হয় তোমার ডিভোর্স হয়েছে, কিন্তু মেয়ের সাথে তো তোমার রক্তের সম্পর্ক, তার কথা অন্তত ভাবো। নাজমুল খান ভাবলে সেহীনভাবে বলেন, ওই মেয়ের বিয়ে আমি দিয়ে দিয়েছি, তাই ওর উপর আমার আর কোনো দায়িত্ব নেই। ওকে ওর স্বামীর ঘরে যেতে বলুন। একজন মহিলা বলেন, আপনি কোন মুখে এসব বলছেন? কাল বিয়ে বাড়িতে কি হলো আমরা সবাই তো তার সাক্ষী। তাছাড়া আপনার মেয়ের কাছে যা শুনলাম তাতে তো তার স্বামী তাকে ফেলে লন্ডনে চলে গেছে। এখন তো ওর যাওয়ার কোনো জায়গা নেই। নাজমুল খান বলেন, দেখুন, আপনাদের যদি এদের প্রতি এত দয়া হয় তো এদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। আমি নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি। যেহেতু আসমানির সাথে আমার ডিভোর্স হয়েছে আর নিঝুমের বিয়েও আমি দিয়ে দিয়েছি, তাই ওদের কারো লিগ্যাল অভিভাবক আমি না, এবং ওদের দায়িত্ব আর আমার উপর বর্তায় না। তাই আমাকে এসব কিছু বলতে আসবেন না। বলেই তিনি সবার মুখের উপর গেট লাগিয়ে দেন। নিঝুম এবং আসমানি বেগম অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। গ্রামের মানুষ তাদের জন্য হাঁ পিত্তেশ করতে থাকে। কেউ কেউ তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনার বাণী শোনায়, কেউ বা একবেলা আশ্রয় দিতে চায়, খাবার দিতে চায়। কিন্তু সামনে তাদের অনিশ্চিত জীবন নিয়ে সন্দিহান থাকায় এসব কিছু বড্ড সামান্যই মনে হয়। আবরাজ বিরতিহীনভাবে একের পর এক বিয়ার খেয়ে চলেছে। নেশায় চরমভাবে আসক্ত হয়ে পড়ছিল সে। ম্যাক্স আবরাজের এই অবস্থা থেকে শঙ্কিত হয়ে পড়ে, কিন্তু আবরাজকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। আবরাজ একের পর এক বিয়ারের বোতল ফাঁকা করেই চলেছে। আবরাজের অবস্থা যখন এমন তখন ম্যাক্স আর কোনো উপায় না দেখে তাদের আর এক ফ্রেন্ড এলাকে কল লাগায়। এলা কল রিসিভ করতেই ম্যাক্স বলে ওঠে, আবরাজের অবস্থা বেশি ভালো না, তুমি জলদি ব্লু লাইট বারে চলে এসো। কিছু সময়ের মধ্যেই এলা হাঁপাতে হাঁপাতে বারে চলে আসে। সে পাশেই একটি রেস্টুরেন্টে জব করে। এলা ছুটে আসতেই ম্যাক্স বলে, দেখো আবরাজের কাণ্ড, একের পর এক মদ গিলেই চলেছে, আমি ওকে কোনোভাবেই থামাতে পারছি না। এলা বলে, আমি এসে গেছি না, আর কোনো চিন্তা নেই। বলেই এলা এগিয়ে গিয়ে আবরাজের হাত থেকে বিয়ারের ক্যান কেড়ে নেয়। আবরাজ রেগে গিয়ে বলে, কে তুই? আমার বিয়ারটা কেড়ে নিলি কেন? দে বলছি। এলা বলে, তোমার আর এটা খাওয়া চলবে না, উঠে দাঁড়াও। আবরাজ তবুও বসে থাকে। এলা ম্যাক্সের সাহায্য নিয়ে তাকে টেনে তোলে। অতঃপর ম্যাক্সের সাহায্য নিয়ে আবরাজকে তার বাড়িতে নিয়ে যায়। নিঝুম ও আসমানি বেগম তাদের গ্রামের এক লোকের বাড়িতে সাময়িক আশ্রয় নিয়েছিল, কিন্তু তাদের এর পরের গন্তব্য একেবারেই অজানা। তারা জানে না এরপর কোথায় যাবে। আসমানি বেগম সমানে কেঁদে চলেছেন, তবে নিঝুম নিজেকে শান্ত রেখেছে।
এরই মধ্যে গ্রামের কিছু লোক তাদের ঢাকায় গিয়ে গার্মেন্টসে জব করার পরামর্শ দিয়েছে। তবে নিঝুম অসহায় চোখে তাকিয়েছে শুধু। তার যে স্বপ্ন ছিল একদিন মস্ত বড় ডাক্তার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার, সেই স্বপ্ন কি তাহলে স্বপ্নই থেকে যাবে? এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না সে। নিঝুম যখন এতটা অনিশ্চয়তার মধ্যে ছিল, তখনই হঠাৎ করে তার সাথে দেখা করতে আসে তার বড় চাচি, অর্থাৎ আবরাজের সৎ মা ছবি বেগম। তিনি এসেই নিঝুমের উদ্দেশ্যে বলেন, তাড়াতাড়ি নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নাও, তারপর আমার সাথে আমাদের বাসায় যাবে তুমি। নিঝুম অবাক স্বরে বলে, চাচি আপনি? হ্যাঁ আমি। অতীতে অনেক বড় একটা অন্যায় করেছিলাম 5 বছরের ছোট্ট একটা শিশুর সাথে। আজ তার প্রায়শ্চিত্ত করতে এলাম, কারণ আজ যে আবার এক অসহায় মেয়ের সাথে অন্যায় হচ্ছে। নিঝুম অবাক চোখে তার বড় চাচি ছবি বেগমকে দেখছিল। ছবি বেগম একটা মৃদু হাসি দিয়ে বলেন, দাঁড়িয়ে আছো কেন? নিজের সব জিনিসপত্র গুছিয়ে নাও, তারপর তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে চলো। নিঝুম হতবাক হয়ে বলে, আপনাদের বাড়িতে? ছবি বেগমের মুখের হাসি চওড়া হয়। তিনি বলেন, শুধু আমার নয়, এটা এখন তোমারও বাড়ি। হাজার হোক তুমি ওই বাড়ির বড় ছেলের বউ। নিঝুমের চোখ ঝাপসা হয়ে আসে ছবি বেগমের কথা শুনে। মনে পড়ে যায় আবরাজের করা ব্যবহারগুলো। তাই তো সে বলে, যেখানে স্বামীর কাছেই মর্যাদা পায়নি, সেখানে আবার শ্বশুর বাড়ি। যেই স্বামী বিয়ের পর তার বউকে রাতের আধারে একা মাঝ রাস্তায় ফেলে যায়, সেই বিয়ের কি আদৌ কোনো মূল্য আছে চাচি? নিঝুমের এহেন কথা ছবি বেগমের হৃদয়ে দোলাচল সৃষ্টি করে। অতীতের কিছু বীভৎস দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। কিভাবে তিনি 5 বছর বয়সী ছোট্ট আবরাজকে তার ঘর থেকে টেনে টেনে বের করে দিয়ে বলেছিলেন, তোর মা মরে বিদায় হয়েছে, এবার তুইও বিদায় হ। তুই আমার নিজের পেটের ছেলে নোস, তাই তোর কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। 5 বছর বয়সী ছোট্ট আবরাজ সেদিন ছবি বেগমের পায়ের কাছে বসে আলতো স্বরে বলেছিল, আমি কোথায় যাব? আমাকে এভাবে বের করে দিও না নতুন মা। কিন্তু হিংসে ও ক্রোধে অন্ধ ছবি বেগমের মন সেদিন নিজের স্বামীর প্রথম স্ত্রীর ঘরের এই নিষ্পাপ সন্তানের আকুল আবেদনও গলাতে পারেনি। চরম নির্দয়তা দেখিয়ে তিনি নিজের স্বামীকে বলেছিলেন, এই ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি তোমার সাথে সংসার করব না। একে এক্ষুনি বের করো এখান থেকে। স্ত্রীর ভালোবাসায় অন্ধ আলমগীর খান সেদিন তার কথা রাখতে গিয়ে নিজের রক্তের সাথে বেইমানি করল। আবরাজকে বাড়ি থেকে বের করে অবস্থায় তার কম সচ্ছল ছোট ভাইয়ের কাছে রেখে আসলো। যদিও বা নাজমুল খান এমনিতে আবরাজের দায়িত্ব নিতে রাজি হয়নি। আলমগীর খান ব্যবসা করে ভালো টাকা জমিয়েছিলেন, অপরদিকে নাজমুল খান অন্যের জমিতে বর্গা দিতেন। সেই সময় আলমগীর খান এজন্য নিজের ছোট ভাইকে লোভ দেখান যে যদি সে আবরাজের দেখাশোনা করে তবে তাকে অনেক টাকা পয়সা দেবে। এই লোভেই তো নাজমুল খান রাজি হয়েছিলেন। তবে সে কথা তিনি কখনো আবরাজ বা তার মামাকে জানাননি, বরং এমন একটা ভাব নিয়ে থেকেছেন যেন তার আবরাজের প্রতি দয়া হয়েছিল, আর সেজন্যই তিনি আবরাজের দেখভাল করেছেন। নিজের অতীতের এসব কথা ভেবেই ছবি বেগমের দুচোখ অশ্রুসিক্ত হয়ে যায়। আজ এসব মনে পড়লেই নিজেকে বড্ড বেশি জালিম মনে হয় তার। অল্প বয়সে তার বাবা তাকে এক বিপত্নিক পুরুষের সাথে বিয়ে দেয়। 16 বছর বয়সী ছবি বেগম সেটা সহজে মেনে নিতে পারেননি। তার মনে হয়েছিল তার সাথে অন্যায় হচ্ছে। তাই বিয়ের পর যখন দেখলো তাকে একটা ছোট বাচ্চার দায়িত্বও নিতে হবে, তখন সেই ক্রোধ আরো বেড়ে গেছিল। আর এই সব ক্রোধ গিয়ে পড়ে ছোট্ট আবরাজের উপর। অতীতের কৃতকর্মের জন্যে যথেষ্ট অনুতপ্ত তিনি। এর জন্যে শাস্তিও পেয়েছেন, আর এবার আর নতুন কোনো অন্যায় হতে দিতে তিনি রাজি নন। তাই তো এসে দাঁড়ালেন নিঝুমের পাশে। এরই মধ্যে আসমানি বেগম ঘর থেকে বেরিয়ে ছবি বেগমকে দেখে বললেন, ভাবি আপনি? হ্যাঁ আমি। তোমাকে আর তোমার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যেতে এলাম। তোমার মেয়ে তো এখন আমাদের বাড়ির বউ। আমাদের বাড়ির বউ এভাবে বাইরে বাইরে ঘুরবে, সেটা কি ভালো দেখায়? আসমানি বেগম আমতা আমতা করে বলেন, কিন্তু এই বিয়েটা তো। ছবি বেগম মাঝ পথেই তাকে থামিয়ে দিয়ে বলেন, বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে তো, এটা অস্বীকার করার তো কোনো উপায় নেই। তা ঠিক, তবে
ব্যাস, এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। এভাবে আর কতদিন অন্যের ঘরে পড়ে থাকবে? আর এই বিয়ের কথা না হয় বাদ দিলাম, তাছাড়াও তো আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তুমি আমার ছোট যা হও, সেই সম্পর্কের খাতিরেই না হয় চলো। দিশেহারা আসমানি বেগম যেন একটা পথের দিশা খুঁজে পেলেন। ছবি বেগম যেন তার সামনে সাক্ষাৎ ফেরেস্তা হয়ে উদয় হলেন। মেয়েকে নিয়ে অন্তত কোথাও মাথা গোজার ঠাঁই তো পেলেন, তাই আর বিপত্তি করলেন না। বললেন, বেশ, চলুন তবে। নিঝুমের অবস্থাটাও অনেকটা মায়েরই মতন। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে সে রাজি হলো ছবি বেগমের সাথে যেতে। তবে নিঝুম এটাও ঠিক করে নিয়েছে, জোর করে সে আবরাজের বউয়ের অধিকার নেবে না। আবরাজ যদি তাকে স্বীকৃতি দেয় তবেই সেই সম্পর্ককে মান্যতা দেবে, নচেত নয়। এতটুকু আত্মসম্মান অন্তত তার আছে। সকাল সকাল জ্ঞান ফিরতেই নিজেকে নিজের রুমে আবিষ্কার করে আবরাজ। গতকাল রাতে অতিরিক্ত মদ্যপানের জন্য সে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। সকালে উঠেই মাথায় তীব্র ব্যথা অনুভব করে আবরাজ। সে মাথা চেপে ধরে বসে থাকে। এমন সময় কেউ এসে তার সামনে এক কাপ কফি এগিয়ে দেয়। আবরাজ মাথা তুলে হতবাক স্বরে বলে, এলা তুমি? এলা স্মিত হেসে বলে, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি এখানে কি করছো? আমি আর ম্যাক্স মিলে কাল রাতে তোমায় বাসায় নিয়ে এসেছি। না হলে তোমার যা অবস্থা ছিল। কাল রাতে আমরা তোমার বাসাতেই ছিলাম, সারা রাত মুভি দেখে কাটিয়েছি। ভোর হতে হতেই ম্যাক্স ঘুমিয়ে পড়ে, তবে আবার কেন জানি ঘুম পায়নি, তাই কফি বানাতে চলে গেলাম। নিজেও খেলাম আর তোমাদের জন্যেও নিয়ে এলাম। ম্যাক্স কক্ষে প্রবেশ করতে করতে বলে, খেয়ে দেখো, কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আবরাজ কফিতে চুমুক দিয়ে বলে, আসলেই ভালো হয়েছে। এলা আবরাজের উদ্দেশ্যে বলে, তোমার এর পরের প্ল্যান কি আবরাজ? কোন ব্যাপারে? ম্যাক্সের কাছে কাল আমি সব শুনেছি। তুমি এই বিয়েটা নিয়ে কি ভাবছো? আবরাজ শক্ত কণ্ঠে বলে, এই বিয়েটা আমি মানি না। যদি প্রয়োজন হয় তো আমি মেয়েটাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এলা রাগী কণ্ঠে বলে, এটা তুমি একদম ঠিক কাজ করছো না। এভাবে একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে চাইছো? আমি তোমাদের দেশের কালচার সম্পর্কে জানি, সেখানে মেয়েদের জীবন কেমন তাও জানি। তাই বলছি, এভাবে মেয়েটার সাথে অন্যায় করো না। আবরাজ এলার এহেন আচরণের কারণ জানে। এলা মেয়েটা প্রচণ্ড নারীবাদী স্বভাবের। লন্ডনেও একটা নারী অধিকার সংগঠনের কর্ণধারও, তাই ওর অনুভূতি আবরাজ বুঝতে পারে। তবুও নিজের সপক্ষে বলে, আর আমার সাথে যে প্রতারণা হয়েছে সেটাকে তুমি কি বলবে? মেয়েটা ঠকিয়েছে আমায়। এলা বলে, এটা তুমি এত নিশ্চিতভাবে বলতে পারো না যে মেয়েটা তোমায় ঠকিয়েছে। আগে সত্যটা জানার চেষ্টা করো। কোনো সত্য জানার নেই আমার, যা বলার বলে দিয়েছি। এলা ক্রোধে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায়। মেয়েদের প্রতি কোনো অন্যায় সে মেনে নিতে পারে না। এলাকে বোঝানোর জন্য ম্যাক্স তার পেছন পেছন ছোটে। এদিকে আবরাজের এবার একটু হলেও টনক নড়ে। সে এলার বলা কথাগুলোই ভাবতে থাকে। হঠাৎ তার মনে প্রশ্ন আসে, এমন কি হতে পারে যে ওই মেয়েটা মানে নিঝুম পরিস্থিতির শিকার? নিঝুম ও শান্তি বেগমকে নিয়ে নিজের বাড়িতে এলেন ছবি বেগম। নিঝুম আজ অনেকদিন পর নিজের বড় চাচার বাসায় এলো, কারণ তাদের পরিবারের মাঝে যোগাযোগ খুব কম। সর্বশেষ বোধহয় বছর খানেক আগে একবার এসেছিল, যখন তার বড় চাচা আলমগীর খান অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাগত ছিলেন। এসব কথা ভেবেই আনমনে হাঁটছিল নিঝুম। এমন সময় হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই ছবি বেগম নিঝুমের হাত ধরে ফেলে। নিঝুমের সম্বিত ফিরতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছবি বেগম আলতো হেসে বলেন, কি এমন ভাবছো? একটু দেখে চলবে তো? এরই মধ্যে আলমগীর খান হঠাৎ করে সেখানে উপস্থিত হন এবং তাদের দুই মা মেয়েকে দেখে অবাক স্বরে বলে ওঠেন, তোমরা এখানে? শান্তি বেগম কিছু বলতে যাবেন কি তার আগেই ছবি বেগম বলে উঠলেন, নিজের গুণধর ভাইয়ের কোনো খবরই তো রাখো না, তাই তোমার এই ব্যাপারে না জানাই স্বাভাবিক। নাজমুলের নামও নিও না আমার সামনে, ওর উপর আমি রেগে আছি। এমনিতেই ও যেভাবে আমার ছেলের সাথে প্রতারণা করলো, কিন্তু এখন আবার নতুন করে কি অঘটন ঘটালো? কি অঘটন ঘটানোর বাকি রেখেছে সেটা বলো। নতুন বিয়ে করে শান্তি আর নিঝুমকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা অসহায় হয়ে এরোর বাড়িতে বাড়িতে ঘুরছিল, তাই আমি নিয়ে এলাম। আলমগীর খান ক্রোধিত স্বরে বলেন, এই নাজমুল সব কিছুর সীমা ছাড়িয়ে যাচ্ছে। এর দেখছি একটা বিহিত আমায় করতেই হবে।
তুমি খুব ভালো একটা কাজ করেছো ওদেরকে এখানে এনে। জানি না নাজমুল কিভাবে এত নির্দয়তা করতে পারলো। নিজের মেয়ের কথাও একবার ভাবলো না। ছবি বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, একসময় তো আমার ইন্ধনে তুমিও নিজের ছেলেকে ত্যাগ করেছিলে। তোমারই তো রক্ত, যদিও বা আমার নিজেরও তো দোষ বেশি ছিল। তারই শাস্তি আল্লাহ আমার ছেলেটাকে দিচ্ছেন। বলেই আঁচলে মুখ চেপে কাঁদতে লাগলেন ছবি বেগম। আলমগীর খান এগিয়ে এসে ছবি বেগমের মাথায় হাত বুলিয়ে বলেন, আর অতীতের কথা ভেবে কষ্ট পেও না। আমি আবরাজকে দায়িত্ব না নিলেও ওকে ফেলে তো দেইনি। নাজমুলের কাছে রেখেছিলাম ওকে। ওর দেখাশোনার জন্যে মোটা অঙ্কের খোরপোশও দিতাম। কিন্তু নাজমুল এটা কি করলো? ছবি বেগম বলেন, এখন এসব কিছুর একটাই সমাধান আছে। তুমি দয়া করে আবরাজকে সিলেটে আসতে বলো। আমার বিশ্বাস ও ফিরলেই সব ঠিক হয়ে যাবে। আমারও যে ওর কাছে ক্ষমা চাইতে হবে নিজের অতীতের কৃতকর্মের জন্যে। আলমগীর খান বলে ওঠেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? আবরাজ কেন আমার কথা শুনবে? আমার প্রতি ওর যা রাগ, আমি বললে ও কখনোই দেশে ফিরবে না। তাহলে এখন উপায় কি? এভাবে কি এই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে? বলেই ছবি বেগম নিঝুমের মাথায় হাত বোলান। নিঝুমের মায়াবী মুখের দিকে করুণ চোখে তাকিয়ে বলেন, এই মেয়েটার তো কোনো দোষ নেই। শুধু শুধু কেন নিজের বাবার লোভের বলি হবে ও? তুমি আবরাজকে সবটা বুঝিয়ে বলো না। আমরা না হয় ওর সাথে অন্যায় করেছিলাম, কিন্তু এখন যদি ও নিঝুমের সাথে অন্যায় করে সেটা তো ঠিক না। যেভাবেই হোক ওদের তো বিয়ে হয়েছে। সমাজের চোখে, আইনের চোখে, ধর্ম মতে ওরা এখন স্বামী স্ত্রী। আবরাজকে তো আসতে হবে, ওর স্ত্রীর দায়িত্ব নিতে হবে। আলমগীর খান চিন্তিত হয়ে পড়েন। কিছুটা ভেবে বলেন, তুমি ওদের ভেতরের ঘরে নিয়ে যাও, আমি দেখছি কি করা যায়। এমন সময় নিঝুম হঠাৎ করে বলে ওঠে, আমার একটা অনুরোধ আছে বড় আব্বু, এই অনুরোধটা রাখবেন প্লিজ। কি অনুরোধ? যদি উনি এই বিয়েটাকে মন থেকে মেনে নিতে না পারেন, তাহলে দয়া করে তোমরা ওনাকে এই বিষয়ে জোর করবেন না। আমি চাই না জোরপূর্বক গড়ে ওঠা এই সম্পর্ককে উনি মনের বিরুদ্ধে গিয়ে স্বীকৃতি দিন। তাই উনি যদি এই বিয়েটা মানতে নারাজ থাকেন, তাহলে বলে দেবেন, আইনি উপায়ে যেন বিচ্ছেদের ব্যবস্থা করেন। ছবি বেগম হতবাক স্বরে বলেন, এটা কি বলছো তুমি নিঝুম? এই সম্পর্কটা তুমি ভেঙে দিতে চাও? জোর করে করা সম্পর্ক যে তাসের ঘরের মতো, সেটা একদিন না একদিন এমনিই ভেঙে যাবে। তাই এই সম্পর্ককে টেনে না নিয়ে যাওয়াই বোধ হয় ভালো হবে। ছবি বেগম বলেন, তোমার কথায় যুক্তি আছে, তবে আমার কেন জানি মন চাইছে না যে এই সম্পর্কটা ভেঙে যাক। তোমাদের এক হওয়ার কি কোনো উপায় নেই? আমার জীবনে এই বিয়ে শুরুই হয়েছে অশ্রু জলের মাধ্যমে। এই সম্পর্ক থেকে কি ভালো কিছু আশা করা যায়? কোনো কিছুর আশা আমি রাখি না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি। ওই মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে অনিচ্ছুক। ভাবছি উপযুক্ত সময় হলেই দেশে ফিরে এই সম্পর্কটা শেষ করে দিয়ে আসবো। আবরাজের মুখে কথাটা শুনে ম্যাক্স দীর্ঘশ্বাস ফেলে। আজ সকাল থেকে আবরাজকে সে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও আবরাজ ঘুরে ফিরে এই একই কথা বলছে। ওদিকে বেঁধেছে আর এক বিপত্তি। আমাদের নারীবাদী এলাও বলে দিয়েছে, যদি আবরাজ ওই মেয়ের সাথে কোনো অন্যায় করে, তাহলে আবরাজের সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক রাখবে না। আর এদের দুজনের মাঝে ফেসে গেছে ম্যাক্স। সে যে কি বলবে সেটাই বুঝতে পারছে না। এমন সময় হঠাৎ করে আবরাজের ফোনে একটা ফোন কল আসে। আবরাজ সেই ফোন কলটা রিসিভ করে। রিসিভ করেই জিজ্ঞেস করে, কে বলছেন? আমি তোমার বাবা বলছি। আবরাজ সাথে সাথেই ফোনটা রেখে দিতে চায়, কারণ অতীতের ঘটনার কারণে নিজের বাবাকে সে প্রচণ্ড ঘৃণা করে। সে ফোনটা রেখে দিতে যাবে এমন সময় আলমগীর খান বলে ওঠেন, কলটা কেটে দিও না, তোমার সাথে অনেক জরুরি কথা আছে। কি কথা? এরপর তাদের মাঝে কিছুক্ষণ কথোপকথন চলে। নিঝুম ও শান্তি বেগম খান বাড়ির গেস্ট রুমে বিশ্রাম নিচ্ছিল। শান্তি বেগম মন খারাপ করে শুয়ে শুয়ে নিজের জীবনের যাবতীয় দুঃখ বিলাস করছিলেন। স্মরণ করছিলেন বিয়ের পর থেকে কিভাবে দীর্ঘদিন স্বামীর অবজ্ঞা, অবহেলা সহ্য করেছেন। তবুও পরিস্থিতির চাপে তাকে সব মুখ বুজে সহ্য করতে হয়েছিল।
চাচা চাচির বাড়িতে মানুষ হওয়ায় তিনি কখনো বিবাহপূর্ব জীবনে সুখ পাননি, আর না তো পেয়েছেন বিয়ের পর। এরপর তার জীবনে নিঝুম এলো। নিজের মেয়েকে কেন্দ্র করেই তিনি সুখের জীবন গড়ে তুলতে চাইলেন। তার জীবনের সব থেকে বড় স্বপ্ন এটাই যে তার জীবনে যাই হোক না কেন তিনি তার মেয়েকে সুখী দেখতে চান। এজন্য সব রকম চেষ্টাই তিনি করে গেছেন। নিঝুমের এসএসসি পরীক্ষার পরই নাজমুল খান নিঝুমকে এক মধ্যবয়সী পুরুষের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন টাকার লোভে। সেবার কত অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি বিয়েটা আটকাতে সক্ষম হয়েছিলেন। সেসব কথা ভেবে তিনি দীর্ঘশ্বাস ফেলেন। এখনো যে মেয়ের জীবন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, তার স্বামী কি আদেও তাকে স্বীকৃতি দেবে? এই চিন্তায় শান্তি বেগমের মাথায় কাজ করছে। নিঝুম যেন বুঝতে পারল নিজের মায়ের এই ভাবনা। তাই তো শান্তি বেগমকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আম্মু, আমি নিজের পথ নিজেই গড়ে নেওয়ার চেষ্টা করব। তুমি তো আমাকে জীবনে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলে, সেই স্বপ্ন আমি পূরণ করবই। ডাক্তার হয়ে আমার চিকিৎসা করবে তো আপি? হঠাৎ কারো একটা কণ্ঠস্বর কানে আসতেই সামনের দিকে তাকায় নিঝুম। সামনে তাকাতেই দেখতে পায় হুইল চেয়ারে করে এগিয়ে আসছে আবরার খান, ছবি বেগম ও আলমগীর খানের একমাত্র ছেলে। নিঝুম আবরাজকে দেখে ভীষণ খুশি হয়। এই বাড়িতে আবরাজের সাথেই তার সম্পর্ক সব থেকে ভালো। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া এই ছেলেটা বড্ড মিশুক, কিন্তু ভাগ্যের দোষে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছে। নিঝুম এগিয়ে এসে আবরারের মাথায় হাত বুলিয়ে বলে, অবশ্যই। নিঝুম রাতের আধারে একা বসেছিল ব্যালকনিতে। সেখানে বসে বসে নিজের জীবনের অমীমাংসিত হিসাবগুলো মেলাচ্ছিল। এমন সময় কেউ তার কাঁধে হাত রাখলো। নিঝুম পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল ছবি বেগমকে। ছবি বেগমকে দেখে সে সামান্য হেসে বলল, চাচি কিছু বলবেন? আমার আবির এসেছিল তোমার কাছে? নিঝুম বলে, এসেছিল তো, অনেক ক্ষেত্রে আমার সাথে গল্প করেছে। ওর সাথে গল্প করে আমার মনটা ভালো হয়ে গেল, অদ্ভুত একটা শান্তি অনুভব করতে পারছি। ছবি বেগম স্মিত হেসে বলে, আমার ছেলেটাই এমন, যেখানে যায় সেখানেই মাতিয়ে রাখতে পারে, সব সময় কত হাসি খুশি থাকে। কিন্তু ওর জীবনটা সবই আমার পাপের ফল। আমি আবরাজের সাথে যেই অন্যায় করেছি তার ফল পাচ্ছে আমার ছেলেটা। বলেই ছবি বেগম চোখের জল ফেলতে থাকেন। তাকে এভাবে দেখে নিঝুমের অনেক খারাপ লাগে। নিঝুম ছবি বেগমকে আশ্বাস দিয়ে বলে, এত চিন্তা করবেন না চাচি, দেখবেন একসময় সব ঠিক হয়ে যাবে। আবির ওর এই প্রতিবন্ধকতা ঠিক একদিন জয় করতে পারবে। আপনি স্টিফেন হকিং এর নাম শোনেননি? সেও তো এই হুইল চেয়ারে বসেই জীবনে অনেক কিছু করেছিল। আমার বিশ্বাস আবিরও পারবে। নিঝুমের কথা শুনে ছবি বেগম বলেন, তাই যেন হয়। তবে আমার জীবনের সব থেকে বড় ইচ্ছেটা কি জানো? একবার হলেও আবরাজের কাছে নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চাইব। জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও। বলেই দীর্ঘশ্বাস ফেললেন। অতঃপর নিঝুমকে বললেন, এত রাতে জেগে আছো কেন? ঘুমাবে কখন? একটু পর ঘুমাবো। আচ্ছা ঘুমাও, কিন্তু কাল সকাল সকাল উঠে তৈরি হয়ে নিও, অনেক কাজ আছে। কাজ? আবার কি কাজ চাচি? কেন, তোমার মনে নেই? হিসাব মতো তো কাল তোমার সাথে আবরাজের বৌভাত হবার কথা। নিঝুম কণ্ঠে গম্ভীরতা এনে মলিন স্বরে বলে, যেখানে এই বিয়েরই কোনো মূল্য নেই সেখানে আবার বৌভাত? আমি কোনো কথা শুনতে চাই না। কাল তুমি সকাল সকাল তৈরি থেকো। আমাদের কিছু নিকট আত্মীয় আসবে, যাদের না জানালেই নয়। হাজার হোক এই বাড়ির বড় ছেলের বিয়ে হয়েছে তোমার সাথে, এই কথা তো সবার জানা উচিত। নিঝুম আর কিছু বলে না, কিন্তু তার মনের দ্বিধাগুলোও দূর হচ্ছিল না। কি আছে নিঝুমের ভাগ্যে? এই বিয়েটার কি আসলেই কোনো ভবিষ্যৎ আছে, নাকি এটা সম্পূর্ণ অন্তঃসার শূন্য? সেই প্রশ্নের উত্তর তো সামনেই পাওয়া যাবে। তবে নিঝুম এটুকু নিশ্চিত, তার জীবনে কোনো না কোনো আশা আছেই। পরের দিন পুরো খান বাড়ি আজ সেজে উঠেছে নতুন রঙে। ছবি বেগম নিজ হাতে আজ সবকিছুর আয়োজন করছেন। বৌভাতের সকল আয়োজন প্রায় শেষের দিকে। নিঝুম একটা লাল সিল্কের শাড়ি পরে এক কোনায় মুখ গোমরা করে বসেছিল। মাঝে মধ্যে দু একজন আসলে তাদের সাথে একটু হু হ্যাঁ করছে, এইটুকুই। ছবি বেগমের কথায় শেষ পর্যন্ত সে রাজি হয়েছে।
নিঝুমের মা শান্তি বেগমও তাকে বলেছে নিজের শাশুড়ির কথা মতো চলতে, তাই সেও আর কোনো আপত্তি করেনি। নিঝুমের নিজেকে নিয়ে ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে, কারণ এই অনুষ্ঠানে আসা অনেকেই তাকে বাঁকা নজরে দেখছে। মূলত তারা বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছিল সেটা জেনেই এমন করেছে। আবার অনেকে তো তার কাছে মুখের উপরই জানতে চেয়েছে আবরাজ কেন বিয়ের পরই তাকে ফেলে লন্ডন চলে গেল। কিন্তু নিঝুম এসব কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছে না, যার কারণে তার অনেক খারাপ লাগছে। নিঝুমের এই মন খারাপ বুঝতে পারছিলেন ছবি বেগম, তাই তো তিনি দূর থেকেই বিড়বিড় করে বললেন, তুমি চিন্তা করো না, তোমার জীবনটা আমি নষ্ট হতে দেব না। যেভাবেই হোক না কেন তোমার এই জীবনটা পুনরায় গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করবই। আমি নিশ্চিত তোমার সাথে আবরাজের অনেক সুখের সংসার হবে। এরই মধ্যে নিঝুমও তার দিকে তাকানোই দুজনের চোখাচোখি হয়ে যায়। ছবি বেগম সামান্য হাসেন, নিঝুম কোনো প্রতিক্রিয়া দেখায় না। একটু পরেই ছবি বেগম সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা তো অনেকক্ষণ হলো এসেছেন বৌভাতের আনুষ্ঠানিকতার দাওয়াত রক্ষা করতে। তো যেমনটা আপনারা জানেন, আমার বড় ছেলে আবরাজের সাথে আমার দেবরের একমাত্র মেয়ে নিঝুমের বিয়ে হয়েছে। তো আজ তাদের বৌভাত। আর তিনি আর কিছু বলতে যাবেন সময় হঠাৎ করে সেই স্থানে উপস্থিত হন নাজমুল খান। তিনি এসেই বললেন, আমার মেয়ের বৌভাত অথচ আমাকেই দাওয়াত দেওয়া হলো না, এটা কেমন কথা? নিঝুম তো হঠাৎ এভাবে এখানে নিজের বাবাকে দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে, বাবা? নাজমুল খান এগিয়ে আসতে বলে, চলে এলাম বিনা নিমন্ত্রণে, আমারও তো কিছু দায়িত্ব আছে। ছবি বেগম বেশ উপহাস করে বলেন, আমি তো ভেবেছিলাম যে তুমি নিজের নতুন বউকে সময় দিতে এতই ব্যস্ত যে আসতেই পারবে না, তা বিনা আমন্ত্রণেই চলে এলে? তোমার নতুন বউ আসতে দিল? নাজমুল খান অপমানটা হজম করে নিয়ে বলল, আমি স্ত্রী ও পুরুষ নই যে স্ত্রীর কথা মতো নাচবো, যেমনটা ছিল ভাইয়া। নাজমুল, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না ওই লোকটা তোমার বড় ভাই হয়। নাজমুল খান উপহাস করে বলেন, আরে রাখেন তো বড় ভাই, ভাইয়েরা কোন দায়িত্বটা পালন করেছে ও? নিজে তো এদিকে এত বড় একটা বিশাল অট্টালিকা তৈরি করেছে, আমার খোঁজ নিয়েছে একবারও? ছোটবেলায় যে ওর ছেলের দায়িত্ব আমি নিয়েছিলাম সেটা ঋণ শোধ করেছে? এমন সময় আলমগীর খান সেখানে উপস্থিত হন। তিনি এসেই বলেন, তার বিনিময়ে তুই যে আমার থেকে মোটা অঙ্কের টাকাও নিয়েছিলি, এর বিনিময়ে সেটাও বল। নাজমুল খান এবার একটু দমে যান, তবে একেবারেই হার মানেন না, বরং বলেন, তোমরা সবাই মিলে আমার মেয়ের জীবন নিয়ে কেন খেলছো? ওকে কেন ওর স্বামীর কাছে পাঠাচ্ছ না? আমি এর জবাব চাই। নিঝুম এবার প্রতিবাদ করে বলে ওঠে, নিজের এসব নাটক বন্ধ করো মিস্টার নাজমুল খান। তোমাকে তো এখন আমার নিজের বাবা বলতেও ঘৃণা করে। তুমি তো বাবা নামের কলঙ্ক। বাবারা তো নিজেদের সন্তানদের আগলে রাখে, আর তুমি কি করেছো? নিজের একমাত্র মেয়েকে বিপদের দিকে ঠেলে দিয়েছো। আমার জীবন নিয়ে খেলেছো নিজের স্বার্থের জন্য। আমাকে আর মাকে রাতের আধারে বাড়ি থেকে বের করে দিয়ে তো তুমি সব সীমাই অতিক্রম করে ফেলেছো। তারপরও এসব কথা বলছো কোন মুখে? তোমার কি লজ্জা বলে কিচ্ছু নেই? নিঝুমের কথা শুনে নাজমুল খান ভীষণ রেগে গিয়ে নিঝুমের দিকে এগিয়ে গিয়ে তার মাথার চুল ধরে টেনে বলেন, তোর এত বড় সাহস আমার সাথে এভাবে কথা বলিস? দাঁড়া, এবার তোর মজা আমি দেখাচ্ছি। বাবা ছাড়ো, লাগছে। সেখানে উপস্থিত শান্তি বেগম এহেন পরিস্থিতি দেখে দৌড়ে গিয়ে নিজের মেয়েকে ছাড়ানোর চেষ্টা করেন। নাজমুল খান আরও বেশি জোর দেখিয়ে কিছু বিশ্রী গালাগালি দিলে শান্তি বেগম ঠাস করে নাজমুল খানের গালে থাপ্পড় বসিয়ে দেন। নাজমুল খান সহ উপস্থিত সবাই চমকে ওঠে। নাজমুল খান তো অবাক হয়ে শান্তি বেগমকেই দেখছিল। শান্তি বেগমের একই রূপ, বিয়ের পর যেই মেয়ে কখনো সাতচরে রাগ কাটেনি, আজ কিনা সেই তার গায়ে হাত তুলল। নাজমুল খান রক্তিম চোখে তাকিয়ে কিছু বলবেন তার আগেই শান্তি বেগম বললেন, একদম চোখ রাঙাবি না। এতদিন তুই আমার স্বামী ছিলি, সেই জন্য তোর সব অপমান আমি মুখ বুজে মেনে নিয়েছি, তেমন প্রতিবাদ করতে পারিনি। কিন্তু এখন যখন সম্পর্কটাই নেই, তখন তোকে সম্মানও দেব না। যদি আমার বা আমার মেয়ের দিকে হাত বাড়াস, তবে তোর সেই হাত কেটে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব, বলেই ক্রোধে ফুঁসতে থাকেন। নিঝুম অবাক চোখে তার মা শান্তি বেগমের দিকে তাকিয়েছিল। মায়ের এই রণচণ্ডী রূপ সে আগে কখনো দেখেনি। উপস্থিত অনেকেই নানা রকম কথা বলতে
বলতে থাকেন। নাজমুল খান চূড়ান্ত অপমানিত বোধ করেন, তাই তিনি ভাবেন এখানে আর বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো। তাই তিনি ফেরার জন্যে পা বাড়ান। তবে যেতে যেতে নিঝুম ও শান্তি বেগমকে সতর্ক বাণী দিতে ভোলেন না। তিনি বলেন, বেশি বার বেড়েছে না তোদের মা মেয়ের, তোদের আমি দেখে নেব। তবে তার এই হুমকিকে শান্তি বেগম বা নিঝুম কেউই গায়ে মাখেন না। ছবি বেগম দেখেন যে উপস্থিত আত্মীয় স্বজনরা নানা রকম কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েছে। এই ব্যাপারটা খেয়াল করে তিনি অনেক বিব্রত বোধ করেন। পরিস্থিতির গভীরতা তিনি বুঝতে পারছিলেন, তাই তো মৃদু হেসে বললেন, যা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল তার জন্যে আমি দুঃখিত। নিঝুম, তুমি মনে সাহস রাখো। সন্ধ্যাবেলায় আত্মীয় স্বজন অনেকেই বিদায় নিয়েছে। যে কয়েকজন বা আছে তারাও যাওয়ার পথে। তবে যেতে যেতে তারা নানান ধরনের মন্তব্য করে যেতে ভুলছেন না। ছবি বেগমের আপন বড় বোনও যাওয়ার সময় বেশ শব্দ করে বলে ওঠেন, এসব কি হচ্ছে ছবি? তোর বাড়িতে এসে সব নাটক দেখবো ভাবিনি। তোর সৎ বড় ছেলেটা এত খারাপ, বিয়ে করে নিজের বউকে এভাবে ফেলে রেখে চলে গেছে। একবারও ভাবলো না মেয়েটার কি হবে, আর মেয়ের বাবারই বা এটা কেমন আচরণ করে গেল। ছবি বেগম উত্তরে কি বলবেন বুঝতে পারেন না। একটু ভেবেচিন্তে তিনি কিছু বলতে যাবেন তার আগেই হঠাৎ করে সেখানে উপস্থিত হয় আবরাজ। সে এসেই বলে, বউকে ফেলে রেখে কোথাও যায়নি, একটা মিথ্যে দিয়ে শুরু সম্পর্ককে মান্যতা দিতে চায়নি শুধু। আবরাজের গলার স্বর শুনে সবাই চকিতে সামনের দিকে তাকায়। সকলেরই অবাক দৃষ্টি আবরাজের দিকে। নিঝুম আবরাজকে দেখেই চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে বলে, উনি কি সত্যি এসেছেন? আবরাজ ধীরে ধীরে এগিয়ে এসে বলে, এবার এই মিথ্যে সম্পর্কের ইতি টানার জন্যেই আমার আশা। ছবি বেগম আবরাজকে দেখে যতটা না খুশি হয়েছিলেন, তার সব ছবি বিষাদে রূপ নেয় আবরাজের শেষ কথায়। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন আবরাজ হয়তো বিবেচনা না করে একটা মস্ত বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাই তো তিনি আবরাজের উদ্দেশ্যে বললেন, তুমি এতদিন পর এই বাড়িতে পা রাখায় ভীষণ খুশি হলাম। আমার এটা ভেবে খুশি লাগছে যে তুমি তোমার বাবার করা অনুরোধটা রেখেছো। আমার তোমাকে কিছু বলার আছে। আবরাজ গম্ভীর স্বরে বলে, জি বলুন। ছবি বেগম আবরাজের সামনে এসে মাথা নিচু করে বলেন, আমি জানি অতীতে আমি তোমার সাথে যেই ভয়াবহ অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমার নির্দয়তার জন্য তোমার সুন্দর শৈশব ব্যাহত হয়েছে। তুমি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছো। এজন্য আমি ভীষণই লজ্জিত। তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা জানি না, কিন্তু আমি নিজে অন্তত কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। জানো, আমার করা পাপের ফল আমার ছেলে আবির ভোগ করছে। পারলে ছেলেটার জন্য দোয়া করিও। আমি প্রয়োজনে তোমার পা ধরে, বলে যেই না তিনি আবরাজের পায়ে হাত দিতে যাবেন, এমন সময় আবরাজ তাকে ধরে ফেলে বলে, এটা কি করছেন আপনি? আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, যেখানে আমার নিজের বাবাই। যাই হোক, আপনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আবিরের জন্যেও আমি দোয়া করব যেন ও সুস্থ হয়ে যায়। আবরাজের মুখে এই কথা শুনে ছবি বেগম ভীষণ খুশি হন। আবেগ আপ্লুত হয়ে বলেন, জানো, আজ আমার বুক থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। আমি এতদিন এটা নিয়েই দুশ্চিন্তায় ছিলাম যে তুমি কখনো আমায় ক্ষমা করবে কিনা। অবশেষে যেন আমার মনে শান্তি ফিরে এলো। আবরাজ বলে, এখন তাহলে আমি যে বিশেষ কাজে এসেছি সেটার ব্যবস্থা করা হোক। কি কাজ? আমার আর নিঝুমের ডিভোর্সের ব্যাপারে। ছবি বেগম মুখ ভার করে বলেন, সম্পর্কটা ভাঙা কি খুব প্রয়োজন? আবরাজ এবার বেশ শক্ত কণ্ঠে বলে, এই বিয়েটা আমার সাথে শুধুই একটা প্রতারণা ছিল, তাই এই প্রতারণার সম্পর্কটা আমি টিকিয়ে রাখতে চাই না। আমিও আপনার সাথে একমত। এই সম্পর্কটা আর সামনে এগিয়ে না নেওয়াই ভালো। আপনি একটা কাজ করুন, ভালো একজন উকিলের সাথে কথা বলুন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই মিথ্যা সম্পর্কের সমাপ্তি ঘটে। আবরাজ বলে, এমনটাই করব আমি। ছবি বেগম পড়ে যান দ্বন্দ্বে। যেখানে এরা দুজনেই চাইছে না এই সম্পর্কটা টিকে থাকুক, সেখানে কি আদৌ সম্পর্কটা টিকে থাকবে? ছবি বেগম একটা দীর্ঘশ্বাস ফেলেন। হঠাৎ তার মাথায় কিছু একটা আসতেই তিনি বলে ওঠেন, তোমাদের তো বিয়ের কেবল 2 দিন আগে হলো। এত তাড়াতাড়ি তো ডিভোর্স সম্ভব নয়। তোমাদের কমপক্ষে 6 মাস ওয়েট করতে হবে। ছবি বেগমের কথায় আবরাজ এবং নিঝুম দুজনেই অবাক হয়ে যায়। আবরাজ বলে ওঠে, তাহলে কি এই 6 মাস আমাকে এই প্রতারণাপূর্ণ সম্পর্কটা বয়ে নিয়ে বেড়াতে হবে?
ছবি বেগম বলেন, দেখো যা হয়েছে সব নিঝুমের বাবার দোষ। নিঝুমের কোনো দোষ নেই, আর সবকিছুর তো একটা আইন বলে কিছু আছে। আবরাজ দীর্ঘশ্বাস ফেলে। ছবি বেগম আরো বলেন, সামনের মাসেই তো নিঝুমের এইচএসএসসি পরীক্ষা শুরু হবে, আগামী মাস নাগাদ শেষ হবে। তারপর আরো 5 মাসের মতো সময় থাকবে তোমাদের জন্য এই সম্পর্কটাকে নিয়ে ভাবার। আমি তোমাদের একটা পরামর্শ দেব। আবরাজ জানতে চাই, কি পরামর্শ? তোমরা এই সম্পর্কটা এভাবে ভেঙে না দিয়ে এই সম্পর্কটাকে একটা সুযোগ দাও। নিঝুমের এইচএসএসসি পরীক্ষা শেষ হবার পর তুমি না হয় ওকে তোমার সঙ্গে লন্ডনে নিয়ে যাও, তারপর সেখানে 5 মাস একসাথে থাকিও। আবরাজ বলে ওঠে, অসম্ভব, আমি এটা পারবো না। আমারও ওনার সাথে লন্ডনে যাওয়ার কোনো ইচ্ছে নেই। প্রয়োজনে উনি না হয় 6 মাস পর এসেই ডিভোর্স দিয়ে যাবেন। কথাটা বলে ওঠে নিঝুম। ছবি বেগম পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বলেন, এরকমটা তো হয় না। তোমরা আগে একটু একে অপরের সাথে মিশেই দেখো না। এমনও তো হতে পারে যে তোমাদের মধ্যে অনেক ভালো বনিবনা হয়ে গেল। আবরাজ বলে, না, এই প্রতারক মেয়ের সাথে আমার বনিবনা সম্ভব নয়। নিঝুমও কম চায় না। সে বলে, ওনার মতো রাগী অহংকারী লোক যার মধ্যে ন্যূনতম দায়িত্ববোধ নেই, একা একটা মেয়েকে রাতে মাঝরাস্তায় ফেলে যায়, এমন কারোর সাথে আমারও বনিবনা হবে না। আবরাজ রেগে নিঝুমের দিকে ধেয়ে এসে বলে, ইউ। ছবি বেগম আবরাজকে থামিয়ে দিয়ে বলে, এমন করো না তোমরা। মনে করো আমি তোমাদের দুজনকে চ্যালেঞ্জ দিলাম এই 5 মাস একসাথে সংসার করার, আর এই 5 মাস পর তোমরা এই সম্পর্ক থেকে চাইলে বেরিয়ে আসতে পারবে। আমার চ্যালেঞ্জ হলো, এই 5 মাসে তোমরা একে অপরকে চিনলে জানলে হয়তো একে অপরকে বুঝতে পারবে, তখন আর এই সম্পর্কটা ভাঙতে চাইবে না। আর যদি ভাঙতে চাও তাহলেও অসুবিধে নেই, তখন তোমাদের এই সিদ্ধান্তকে আমি স্বাগতম জানাবো। এখন বলো, তোমরা কি আমার চ্যালেঞ্জে রাজি আছো? এমনিতেও আরো 6 মাস কিন্তু তোমাদের অপেক্ষা করতেই হবে। যদি সাহসী হয়ে থাকো তো চ্যালেঞ্জটা নাও। আবরাজ কিছুটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, নিলাম, করে দেখি 5 মাস সংসার। নিঝুম বলে ওঠে,